আসসালামু আলাইকুম সবাইকে। পাই অ্যান্ড বিয়ন্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে বেসিক্যালি আমরা এইচএসসি 25 ব্যাচের যেহেতু পরীক্ষা সামনে সেই বিষয়ে আমরা কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আমি তোমাদের সাথে আছি আহসানুল্লাহ, এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি থেকে, ডিপার্টমেন্ট অফ এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং ইন এভিওনিক্স। তো এই ভিডিওতে আমরা বেসিক্যালি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ফিজিক্স, আরেকটা হচ্ছে কেমিস্ট্রি, আরেকটা হায়ার ম্যাথ। তো এই দিকে যাওয়ার আগে আমি আগে কয়েকটা প্ল্যান শেয়ার করে নিই তোমাদের কাছ থেকে। একটা চ্যাপ্টার পড়ার আগে, ঠিক আছে, আমরা একটা চ্যাপ্টারকে কিন্তু, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক কিংবা ম্যাথ হোক, তিনটা ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে মানে কনসেপ্ট বিল্ডিং। কনসেপ্ট বিল্ডিং যেটাকে আমরা বলতে পারি যে একটা বিষয়ের প্রতি তোমার যে ধারণাটা আছে, একটা ধরো যে টপিক তুমি পড়তেছো, সেটার যে কনসেপ্টটা আছে, সেটার যে ধরো যে নীতিগুলো বা সূত্রগুলো আছে, এগুলোর যে তোমাদের কনসেপ্টগুলো আছে, এগুলো ভালোভাবে তোমাদের পরিষ্কার রাখা, তোমাদের এইগুলো সম্পর্কে যেন কোনো কনফিউশন না থাকে। তো এই একাডেমিকে অথবা তোমার যেগুলো মানে ভার্সিটি লাইফ হোক, একাডেমিক লাইফ হোক, সব ক্ষেত্রেই তোমার কনসেপ্ট বিল্ডিংয়ের প্রতি অনেক গুরুত্ব দিতে হবে। তো এরপরে একটা অধ্যায়ের প্রতি আমাদের দ্বিতীয় যে প্রায়োরিটি থাকে সেটা হচ্ছে প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং বেসিক্যালি এটা হচ্ছে অনুশীলন করা। একটা জিনিস ধরো যে তুমি কনসেপ্টটা ভালো মতো জান না, কিন্তু তুমি প্রবলেম সলভ করতে পারতেছো না, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি কোনো কিছু পারবে না। তুমি যতই কনসেপ্টে তোমার গভীরতা থাক, তুমি যতই কনসেপচুয়ালি অনেক স্ট্রং থাকো, কিন্তু প্রবলেম সলভ করতে না পারলে তোমার সেই জায়গায় কোনো লাভ নেই। আর তৃতীয় যেটা বিষয় হলো সেটা হচ্ছে যে রিভিশন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। একটা ধরো যে তুমি এক্সাম দিতে যাচ্ছ, এক্সামের আগে তুমি যদি ভালো মতো রিভিশন নিয়ে দিতে না পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি এক্সামে 100% তোমার যে এবিলিটি আছে এটা শো করতে পারবে না। এক্সামিনার কিন্তু তুমি কত পড়ছো এটা দেখবে না, তুমি কতটা পরীক্ষায় তুমি নিজেকে শো করতে পারতেছো সেটা কিন্তু দেখবে। তো তোমরা কিন্তু অলরেডি অনেক সময় পার করে আসছো, মানে নিজের কনসেপ্ট বিল্ডিংয়ের যে সময়টা ছিল এটা পার করে আসছো, প্রবলেম সলভিংয়ের সময় পার করে আসছো। এখন তোমাদের যে ফেজে আছো তোমরা, এটা হচ্ছে রিভিশনের ফেজ। ঠিক আছে, এটা তোমাদের ভালো মতো বুঝতে হবে। তোমাদের পরীক্ষা 26শে জুন থেকে, তো 1.5 মাসের মতো এখন সময় আছে তোমাদের হাতে, এক্স্যাক্টলি 1 মাস 14 দিন। তো তোমাদের এখন থেকে কিন্তু রিভিশনটা ঠিকঠাক মতো যদি না দাও, তাহলে তোমাদের পরীক্ষার সময় গিয়ে অনেক স্ট্রাগল করবে। তো এই জন্যই বেসিক্যালি আজকের এই ভিডিওটা রেকর্ড করা। তো এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, রসায়নের কীভাবে সর্বোচ্চ প্রিপারেশনটা নিশ্চিত করবো সেটা। আরেকটা হচ্ছে যে কীভাবে বুঝবো যে আমার সবগুলো জিনিস, সবগুলো বিষয় একদম ভালোভাবে 100% কমপ্লিট। এটা আমি যখন এইচএসসির স্টুডেন্ট ছিলাম, তখন আমারও এটা কনফিউশন থাকতো যে এত পড়াশোনা করলাম কিন্তু আমার 100% আমি দিতে পারবো কিনা, অথবা 100% আমি পড়ছি কিনা। তো প্রথমেই আমরা আলোচনা করব ফিজিক্স নিয়ে, ঠিক আছে। ফিজিক্স, তো দেখতে পাচ্ছ যে আমি 4টা ভাগে ভাগ করছি জিনিসগুলোকে। প্রত্যেকটা বিষয়কে আমি 4টা ভাগে ভাগ করছি। তো 4টা পয়েন্টে আমি ডিনোট করছি যে জিনিসগুলোকে। তো প্রথম পয়েন্টটা হইতেছে, দেখো, প্রথম পয়েন্টে আমি বলছি যে প্রতিটি অধ্যায়ের যে সূত্রগুলো আছে এগুলো আলাদা খাতায় নোট রাখা এবং রিভিশন দেওয়া, ঠিক আছে। ফিজিক্সের আমি যখন অ্যাডমিশন ফেজে ছিলাম, ঠিক আছে, আমি একাডেমিকে মানে তোমরা এখন যে ফেজে আছো, এই ফেজে যখন আমি ছিলাম, তখন লাস্ট টাইমে গিয়ে আমি জাস্ট অধ্যায়ের প্রত্যেক সূত্রগুলো নোট করছিলাম। এর আগে আমি ভাবতাম যে ফিজিক্সের সূত্র তো অত বেশি না। তো যখন আমি নোট করলাম, দেখলাম যে মানে অ্যারাউন্ড আমার 30টার মতো পেজ শুধু সূত্রর পিছনেই চলে গেছে, ঠিক আছে। অনেক মোটা একটা বইয়ের কী বলে খাতার মতো হয়ে গেছিলো। তো ফিজিক্সের সূত্র কিন্তু বহুত, তোমরা মানে যদি নোট করা শুরু করা, দেখবে যে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু সূত্র শেষ হয় না, এত বেশি সূত্র। তো সূত্রগুলো তোমাদের আলাদা খাতায় নোট রাখতে হবে, এবং প্রতিদিন পারলে ঘুমানোর আগে একবার হইলেও দেখা ঘুমাবা, ঠিক আছে। আর এটা যদি তুমি এখনই করে নোটটা ঠিকমতো করে ফেলতে পারো, অ্যাডমিশন ফেজে গিয়ে দেখবা যে তুমি আগায় যাবা, ঠিক আছে।
আর সেকেন্ড যে আমি জিনিসটা রাখছি সেটা হচ্ছে বোর্ড বইয়ের প্রত্যেকটা উদাহরণ প্লাস সৃজনশীল। সৃজনশীল এখানে ডিনোট করা হয়নি, সৃজনশীল। সৃজনশীল এবং গাণিতিক সমস্যা যেগুলো আছে সেগুলো ভালোভাবে বুঝে নাও। মানে তোমাদের তপন স্যার, তারপর আমির হোসেন স্যারের বইয়ের যে লাস্টের ম্যাথগুলো আছে, একটা চ্যাপ্টারে দেখবে যে প্রত্যেকটা শেষে বিভিন্ন ম্যাথগুলো যে দেওয়া আছে, এইগুলো ম্যাথ তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? বইয়ের বাইরে থেকে কিন্তু কোনো কিছু আসবে না। ধরো যে বইয়ের যেগুলো ম্যাথ দেওয়া আছে এগুলোর মধ্যে থেকেই চলে আসতে পারে ভাগ্যক্রমে। তো এইগুলো একদম ভালো মতো দেখতে হবে। এবং কঠিন যেগুলো বোর্ড আছে, যেমন কুমিল্লা বোর্ড আছে, তোমাদের যশোর বোর্ড আছে, ময়মনসিংহ বোর্ড আছে, এগুলোর জন্য কিন্তু আমাদের ভালোভাবে আরেকটু অতিরিক্ত পারলে অতিরিক্ত প্রত্যেকটা জিনিসের কিছু কনসেপ্ট জানে রাখতে হবে, যেগুলো অ্যাডমিশনে ধরো যে বুয়েটে অথবা এই টাইপের রুয়েটে, সিকে রুয়েটে যেগুলো আছে ইউনিভার্সিটিগুলো, এইগুলার অ্যাডমিশনের বিভিন্ন প্রশ্ন অনেক সময় চলে আসে। পারলে যারা এইগুলো সব কিছু কমপ্লিট করে ফেলছো এইচএসসি, পারলে ওগুলো থেকে একটু কিছু যেগুলো বোর্ডের সাথে মিলে, তো ওগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি এখানে 1 নম্বর পয়েন্টে অ্যাড করবো, সেটা হচ্ছে যে সূত্রগুলা, মানে বিভিন্ন সূত্র যে জানা এই জন্য জরুরি। ধরো যে তুমি একটা সৃজনশীল করতেছো, একটা প্রশ্ন করতেছো, করতে করতে দেখবা যে একটা গ গ করলা, গ করার পরে দেখবা যে ঘ নম্বরে কিন্তু অন্য একটা চ্যাপ্টারের সাথে যুক্ত করে দিতে পারে। তখন তুমি সূত্র কত মুখস্থ করছো সেটা তোমার এই যে কাজ করবে। আর দেখবা যে তাপগতিবিদ্যার বিভিন্ন সূত্র আছে, মানে T2/T1, T1/T2, তারপরে T1 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এমন সূত্রগুলো আর কি অনেক, মানে এই জায়গায় সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে। তো তোমাদের সূত্রগুলো একদম ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তো তারপরে 3 নম্বর পয়েন্ট আমি যেটা দিচ্ছি, অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস করা। অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমরা আমি বলতেছি কয়েকটা প্ল্যাটফর্ম ফলো করতে পারো। যেমন এখন চর্চা অনেক ভালো করতেছে, চর্চা। এর সাথে তোমাদের উদ্ভাসের অথবা এসিএস এর যেগুলো আছে, এসিএস আর উদ্ভাস, উদ্ভাসের ডেইলিগুলো দিতে পারো। উদ্ভাসের ডেইলি অনেক হেল্পফুল। এসিএস এর যেগুলো পরীক্ষা হয় এগুলোতে তোমরা পার্টিসিপেট করতে পারো, অথবা তোমাদের মডেল টেস্ট যেগুলো আছে, মডেল টেস্টের এমসিকিউ যেগুলো আছে ওগুলো প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক তুমি সলভ করো, তাহলে সমস্যা নাই। অবশ্যই টাইম ধরে সলভ করবা। 4 নম্বর যে পয়েন্টটা রাখছি সেটা হচ্ছে সপ্তাহ জুড়ে অন্তত পূর্ণ সিলেবাসে একটি পরীক্ষা দেওয়া। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এটাই করবা। যে ধরো যে তুমি এক সপ্তাহ যে যা কিছু পড়লে এখন, একদিন একটা পূর্ণ সিলেবাসে তুমি 100 মার্কের 100 মার্কস, এখানে এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে, সব কিছু থাকবে, সিকিউ থাকবে। তো এইগুলো সব মিললে একটা পরীক্ষা দিয়ে দিবা, ঠিক আছে? পরীক্ষা দেওয়াটা কিন্তু মাস্ট এখন তোমাদের জন্য। তো এই গেল ফিজিক্স। তো এরপরে যদি আসি, এখানে আমি কেমিস্ট্রি রাখছি। কেমিস্ট্রিতেও 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। তো 4টা পয়েন্টের প্রথম পয়েন্টটা হচ্ছে যে ইনঅর্গানিক কেমিস্ট্রির যে পার্টগুলো আছে এগুলো মুখস্থ, ভালোভাবে মুখস্থ করে টেকনিক দিয়ে অথবা মাইন্ড ম্যাপ দিয়ে। ইনঅর্গানিক কেমিস্ট্রি বলতে কিন্তু ফার্স্ট পেপারটা, ঠিক আছে? ফার্স্ট পেপারের ধরো যে যা আছে সবই ইনঅর্গানিক, গুণগত রসায়ন, পর্যায়ভিত্তিক ধর্ম অথবা রাসায়নিক বিজ্ঞান, সবই কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রি। তো বিশেষ করে 3 অধ্যায়ের আর 4 অধ্যায়ের অনেক কিছু জিনিস আছে কিন্তু অনেক ট্রিকি জিনিস, বিশেষ করে 3 অধ্যায়ের পর্যায়বৃত্ত ধর্মের যেগুলো একদম 5টা বা 6টা যে ধর্ম আছে এইগুলো অনেক কিন্তু ট্রিকি, প্লাস এখান থেকে অনেক ব্যতিক্রম আছে। তো এইগুলো তোমাদের কিন্তু একদম ভালোভাবে মুখস্থ করতে হবে। আর পরীক্ষায় দেখবা যে এমসিকিউর মধ্যে বিশেষ করে কেমিস্ট্রির দেখবা যে আয়োনাইজেশন এনার্জি বা তোমার আয়নীকরণ শক্তির ক্রম দিয়ে রাখছে, তারপরে তড়িৎ ঋণাত্মকতার ক্রম দিয়ে রাখছে। এই ক্রমগুলো এগুলো যাতে তোমাদের কোনোভাবে মিস্টেক না হয়, কারণ এগুলো একদম কিন্তু বইয়ের জিনিস। এগুলো মুখস্থ করে গেলে কিন্তু তোমরা পারবা, এগুলো ম্যাথমেটিক্যাল কোনো কঠিন টার্ম না, ঠিক আছে? তো এইগুলো একদম ভালোভাবে মুখস্থ করতে হবে। তো 2 নম্বর পয়েন্টটা যে রাখছি আমি সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির রিয়াকশন পাথ পরিষ্কারভাবে আঁকো। আঁকো বলতে আমি বুঝাইছি যে মানে তুমি চাইলে ধরো যে একটা কম্পাউন্ড থেকে 1 নম্বর কম্পাউন্ড থেকে 2 নম্বর কম্পাউন্ড তৈরি করলাম, মানে ধরো যে তুমি ইথেন থেকে তুমি ধরো যে ইথিন থেকে ইথেন বানাইলা, ইথেন থেকে এখন তুমি মনে করো যে ইথানোয়িক অ্যাসিড কীভাবে বানাবে এটা দেখাইলা। তারপর ইথানোয়িক অ্যাসিড থেকে আলাদা ধরো যে আরেকটা কিছু বানাইতে যাচ্ছ, তো ওইটা কীভাবে বানায়, এইভাবে তুমি মাইন্ড ম্যাপের মাধ্যমে জিনিসগুলো আঁকায় দেখাইতে পারো। আর অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে আমি আরেকটা দিব যে তুমি পারলে
মডেল টেস্ট যেগুলো আছে মডেল টেস্ট অ্যানালাইসিস করো এখন, মানে এখন সময় আর বেশি নাই। অর্গানিক কেমিস্ট্রি যদি তুমি না পড়ে থাকো তাহলে এখন আর পড়ে লাভ নাই, শেষ করতে পারবো না। যারা পড়ছো তারা তো মনে করো যে মডেল টেস্টে অ্যানালাইজ করে ভালো মতো, আর যারা পড়েনি তারাও একদম ভালোভাবে A to Z অ্যানালাইজ করবো। দেখবা যে একই রিয়াকশন বারবার কিন্তু রিপিট খায়, মানে অল্প কিছু রিয়াকশন আছে এইচএসসিতে, এগুলো রিয়াকশনের মধ্যেই তোমাদের পরীক্ষা অলওয়েজ আসে। তো এই রিয়াকশনগুলো বারবার লিখবা, প্র্যাকটিস করবা, বাংলায় লিখবা, মানে ব্যাখ্যা যেগুলো আছে সব একদম ভালোভাবে মুখস্থ করবা। এইগুলো অর্গানিক কেমিস্ট্রি। তারপরে 3 নম্বর পয়েন্টটা যেটা রাখছি সেটা হচ্ছে বোর্ড বই এবং প্র্যাকটিক্যালের প্রশ্নগুলো ভালোভাবে মনোযোগ দেওয়া। বোর্ড বই বলতে তোমাদের বোর্ড বইয়ের মধ্যে হাজারি স্যারের বইয়ে যেগুলো প্রশ্ন আছে, MCQ আছে বিশেষ করে। MCQগুলো এই যে ইনঅর্গানিকে যেগুলো পার্ট আছে এইগুলোতে দেখবো যে বহুত MCQ, 150-200 করে MCQ আছে প্রত্যেক অধ্যায়ের শেষে। এইগুলো একদম ভালোভাবে মনোযোগ দিয়ে তুমি সলভ করবে টাইম ধরে। তারপর 4 নম্বর এখানে আমি রাখছি যে প্রতিদিন একটা অধ্যায়ের MCQ অনুশীলন করো। MCQ এর গুরুত্ব যে কত বেশি একটা পরীক্ষায়, তুমি 25টা MCQ এর মধ্যে তুমি যদি 23-24টা কারেক্ট করতে না পারো একটা পরীক্ষায়, মিনিমাম 23-24, তাহলে তোমার কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে। A+ নেই, A+ বলো, অথবা তোমাদের কিন্তু বুয়েট, সিকিউরিট এইগুলোতে কিন্তু মানে অনেক কম্পিটিশন হয়, মার্ক নেই। তো এইবারে 24-25 মানে 24 ব্যাচের তোমাদের যারা ভাইয়া আপুরা ছিল তাদের কিন্তু বুয়েটে 89%-এও কিন্তু অনেকেই সিলেক্ট হয়নি, ঠিক আছে। PCM 89% ছিল কিন্তু তবুও সিলেক্ট হয়নি। তো আমাদের মার্কের ক্ষেত্রেও অনেক গুরুত্ব দিতে হবে যে কোনো এক মার্কও যাতে তোমাদের পরীক্ষায় ছাড়া না যায় ঠিক মতো। MCQ প্রতিদিন অনুশীলন করবো, সেটা চর্চা হোক বা অভ্যাস হোক, যে কোনোখানেই। তো এরপরে আসছে হায়ার ম্যাথ। এখানেও 4টা পয়েন্ট আমি ডিভাইড করছি। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে বোর্ড বইয়ের প্রত্যেকটা উদাহরণ ভালোভাবে শেষ করতে হবে। বোর্ড বইয়ের উদাহরণ প্লাস এই জায়গায় অনুশীলনী। তো বোর্ড বইয়ের ধরো যে কোনো একটা বই সলভ করলে হবে একজন লেখকের, সেটা রূপন দিয়েও কিংবা কেতাব স্যার এক যে কোনো একটা সলভ করলেই হয়। তো যেগুলো আমাদের যে অনেকে হাইপ তুলে যে কেতাব স্যারের বই না পড়লে বইটা চান্স হবে না, এইসব চিন্তাভাবনা বাদ দিয়ে যে কোনো একটা প্রকাশনের বই পড়লেই হবে। তো দ্বিতীয় যে পয়েন্টটা রাখছি আমি সেটা হচ্ছে যত বেশি অনুশীলন তত বেশি দক্ষতা। মানে প্রতিদিন তুমি ট্রাই করবে যে হায়ার ম্যাথের 25 থেকে 30টা সৃজনশীল একদিনে তুমি সমাধান করো। ম্যাথের তোমাদের হায়ার ম্যাথে যে সৃজনশীলগুলো আসে দেখবা যে অনেক লেন্দি সৃজনশীল থাকে। পরীক্ষার হলে গিয়ে দেখবা যে করতে করতে মানে এত লং মাঝে মধ্যে দিয়ে দেয়, করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমাদের ধৈর্য পরীক্ষা করে, এবং তুমি লাস্ট লাইনে গিয়ে মানে একটা অঙ্ক ধরো যে 2 পেজ 3 পেজ পর্যন্ত চাইতেছে, তো লাস্ট লাইনে গিয়ে তুমি ভুল করে আসতেছো কি না, অথবা মাঝখানে সিলি মিস্টেক করতেছো কিনা, এইগুলোর প্রতি এক্সামিনাররা কিন্তু লক্ষ্য রাখে। তো ট্রাই করবো যে প্রতিদিন 20-25টার মতো অথবা সর্বনিম্ন 20টার মতো সৃজনশীল ম্যাথের সলভ করবা, যাতে পরীক্ষার হলে গিয়ে কোনো সিলি মিস্টেক না করে আসো। 3 নম্বর যে পয়েন্টটা সেটা আমি বলছি যে 3 ভাগে ভাগ করে রিভিশন প্ল্যান বানাও। 3 ভাগে ভাগ করে রিভিশন প্ল্যান বানাও, এটা মূলত হচ্ছে মনে করো যে তুমি একটা চ্যাপ্টার ওয়াইজ করতে পারো। চ্যাপ্টার ওয়াইজ ধরো যে তুমি কণিক চ্যাপ্টারটা পড়তেছো, কণিকে কিন্তু 3টা পার্ট, ধরো যে 3টা পার্টের তুমি 3 ভাগে ভাগ করে পড়লা। ধরো যে দুপুরে একটা, সকালে একটা পড়লা, দুপুরে একটা পড়লা, বিকালে একটা পড়লা। তো কণিকের 3টা পার্টি ভাবে শেষ করে দিলাম মনে করো। এইভাবে একটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে 3 ভাগে ভাগ করে পড়তে পারো। আরেকটা হচ্ছে যে সম্পূর্ণ বই তুমি 3 ভাগে ভাগ করে মনে করো যে প্রথমে রাখলা হচ্ছে ক্যালকুলাস, তারপরে রাখলাম মনে করো যে সরলরেখা, তারপরে বহুপদী, তারপরে রাখলাম মনে করো যে আরও বাকি যেগুলো চ্যাপ্টার আছে মানে বীজগণিতের যেগুলো চ্যাপ্টার, সমাধান টাইপের যেগুলো অঙ্ক আসে, তো এইগুলো এক জায়গায় রাখলে যে সমাধান। তারপরে মনে করো যে 3 নম্বরে রাখলা জিওমেট্রি টাইপের চ্যাপ্টার। জিওমেট্রি বলতে এই যে তোমার কণিক কিন্তু একটা জ্যামিতির মধ্যে পড়ে। জিওমেট্রি টাইপের যেগুলো চ্যাপ্টার সেগুলো ধরো যে এইভাবে ভাগ করে করতে পারো। তো তোমাদের ইচ্ছা যে কীভাবে ভাগ করে করবে, এটা তোমাদের ইচ্ছা।
তো এরপরে 4 নম্বরে আমি রাখছি যে সময় ভেদে টেস্ট দাও, ঠিক আছে? সময় ভেদে টেস্ট দাও লিখে এবং সময় মেনে। মানে ধরো যে একটা মডেল টেস্ট দিচ্ছ, সেটা অবশ্যই তোমাদের সময় টাইম মেনটেন করে দিতে হবে। এবং সিকিউ এমসিকিউ এমসিকিউ উভয়ের তোমরা মডেল টেস্ট দিবে, ঠিক আছে? অথবা চর্চা বা উদ্ভাসে পরীক্ষা দাও, সমস্যা নেই। তো এই গেল আমাদের 3টা সাবজেক্ট। তো লাস্টে আমি আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড রুটিন টিপস। তো তুমি তোমাদের কিন্তু পরীক্ষার মানে বললাম তো 1 মাস 13 দিন, 1 মাস 13 দিন হাতে সময় আছে। ট্রাই করবা যে সপ্তাহে 7 দিন, 7 দিন মানে তোমরা সর্বোচ্চ এখন 6 থেকে 7 সপ্তাহ পাইতেছ। এই 6 থেকে 7 সপ্তাহের মধ্যে তোমাদের সব কিছু কমপ্লিট করতে হবে, রিভিশন দিতে হবে 3-4 বার, সব কিছু করতে হবে। তো ট্রাই করবো সপ্তাহে ধরো যে শনি সম্বুধ তুমি ধরো যে তুমি ফিজিক্সে, অন্যান্য সাবজেক্ট তো পড়বাই, তার পাশে পাশে ফিজিক্স, ম্যাথ আর কেমিস্ট্রি, এইগুলোর কথা বলতেছি আমি। ফিজিক্সে ধরো যে 60% টাইম দেওয়া, আর ম্যাথ আর কেমিস্ট্রিতে ধরো যে কেমিস্ট্রি এখানে ধরো যে 40% টাইম দিলাম, ঠিক আছে, শনি সম্বুধে। আর ধরো যে তুমি রবি, মঙ্গল, বৃহস্পতি, এই 3 দিন মনে করো যে তুমি ম্যাথের মধ্যে 60% টাইম দিলা, বাকি 40% যে টাইম আছে ওগুলো দিলাম মনে করো যে ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে। আর শুক্রবার শুক্রবারে দিলে মনে করো যে কেমিস্ট্রিতে 80% টাইম দিয়ে দিলাম। এগুলো একটু স্ট্র্যাটেজি খাটাইলে দেখবা যে তুমি কেমিস্ট্রিতে ইজিলি একদম 90+ মার্ক উঠাইতে পারবে। কেমিস্ট্রি তোমার অত আহামরি অনেক বড় সিলেবাস না। কেমিস্ট্রি সপ্তাহে ধরো যে প্রতিদিন যদি তুমি এই যে বললাম না 10% টাইম, মানে 1 ঘন্টা করে যদি সময় দাও, সেক্ষেত্রে হয়ে যাবে। আর পুরো শুক্রবারে একদিন বসে একদম 80% মানে সময় তোমার ধরো যে 3-4 ঘন্টা একবারে করে ফেলবা। তারপরে আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে প্রতি সপ্তাহে ধরো যে অথবা 3-4 দিন পর পর একটা করে 100 মার্কের এমসিকিউ, 100 মার্কের এমসিকিউ অথবা 100 মার্কের সিকিউ পরীক্ষা দেবো, ঠিক আছে? ধরো যে 10টা সিকিউ তুমি নিয়ে বসলা, সময় রাখলা 2 ঘন্টা, বেশি সময় রাখবা না, 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে 10টা সিকিউ তুমি সলভ করার চেষ্টা করবো। লেখা ভালো করার দরকার নেই এখানে, ধরো যে 10টা সিকিউ সলভ করতে পারলেই হলো এমন। টাইম ধরে মনে করো যে 100টা এমসিকিউ নিয়ে বসলা, 100টা এমসিকিউর জন্য তুমি 60 মিনিট সময় রাখবে, 60 মিনিটে কতটা করতে পারছো এটা দেখবা। এভাবে একটু মানে সময়টা কমায় আনার চেষ্টা করবো এমসিকিউ সলভের। তো অনেক গাইডলাইন দিলাম তোমাদেরকে। তো এগুলো মেনে যদি আগাতে পারো তাহলে ইনশাআল্লাহ A+ কিন্তু একদম সম্ভব। শুধু মনে রাখো যে মানে শুধু পড়াশোনা না, নিয়মিত রিভিশন দিতে হবে। তার সাথে কিন্তু এই যে যেগুলো মক টেস্ট মানে হচ্ছে তোমার এমসিকিউ সিকিউ, এগুলো যে পরীক্ষাগুলো আছে এগুলোর প্রতি তোমাদের একদম 100% গুরুত্ব দিতে হবে। আর তোমাদের এখন অনেকেরই এমন পরিস্থিতি থাকবে, আমি জানি, যে মনোবল থাকে না এই সময় আসলে। তো মনোবল এবং তোমার নিজের প্রতি বিশ্বাস রাখাটাই কিন্তু এখন তোমার আসল অস্ত্র। তো আজকে এ পর্যন্তই। সাবস্ক্রাইব করো, আর প্রস্তুতির জন্য যদি আরও ভিডিও চাও তাহলে আমি অবশ্যই শেয়ার করব। তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। বেস্ট অফ লাক HSC 25।